সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন, এবং এইটার গুরুত্ব এমন যে আমরা সবসময় এই ঘটনাটা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছিলেন। ওই সময় উনি কাবাকে দেখে বলছিলেন যে হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু তোমার চাইতে মানুষের মর্যাদা বেশি। তার মানে মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবং ইসলামের সবচেয়ে অসাধারণত্ব হচ্ছে একজনের জীবন কেউ যদি বাঁচায় তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচালে যে সওয়াব হবে সেটা তার আমলনামায় যাবে। আর এর উল্টাটাও ঠিক, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজনের জীবন ধ্বংস করে তাহলে সে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ধ্বংস করলে যেই পাপ হইতো সেটা তার আমলনামায় যাবে। তার মানে একজনকে গুরুত্ব দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা আমাদের এই যে আকস্মিক যে বন্যা, যেটা হচ্ছে যে আমাদের একদম ফেনী থেকে শুরু করে নোয়াখালী এই যে এরিয়াটা আছে, গোটাল এরিয়ার মধ্যে যে আকস্মিক যে এই প্লাবন, এটা কিন্তু প্রাকৃতিক কোনো প্লাবন না, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানুষের সৃষ্টি। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে, আমি সবসময় জানি যে প্রতিবেশীর সাথে আচরণ কেমন করতে এটা ইসলাম দেখিয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অন্যের সাথে সবসময় সুসম্পর্ক রাখার দিকে সবসময় সচেষ্ট। এবং বাংলাদেশের মানুষ খুবই আত্মীয় প্রবণ, তারপরে হচ্ছে বলা যেতে পারে অন্যের সাথে মিলেঝুলে থাকার মতো। এবং আমাদের যে হচ্ছে মৌলিক নীতিমালা যে সংবিধানে আছে, প্রত্যেকের সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথে না। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের সাথে যেই কাজগুলো করে ইনহিউম্যান, অমানবিক, এবং তারা কায়দা কানুন করে আজ থেকে 30 বছর আগে, 30 বছর বলে ভুল হবে, 28 বছর আগে, আমাদের ঠিক ডেটটা যদি আমরা বলি 12ই ডিসেম্বর 1996 একটা চুক্তি হয় ভারত বাংলাদেশের মধ্যে। 30 বছরের চুক্তি। চুক্তিটা কি ছিল? ফারাক্কার যে বাঁধ আছে সেই বাঁধের যে পানি বন্টন একটা হবে, গঙ্গা ভারতে বলে, বাংলাদেশে পদ্মা, সেই পানির বন্টনটা কিভাবে হবে সেইটার একটা চুক্তি। তা আমাদের সমস্ত মিডিয়া, সমস্ত চ্যানেল, প্রিন্টিং মিডিয়া সবাই খুব ভালোভাবে প্রচার করছে যে অসাধারণ একটা কাজ হয়েছে। তো এই অসাধারণ কাজ কতটা অসাধারণ আর আমাদের জন্য লাভ না ক্ষতি, এটা আমরা এখনই ইনশাআল্লাহ অ্যানালাইসিস করব। তার আগে একটা জিনিস বলি, ভারতের এই ন্যূনতম যদি সেন্স থাকতো যে আচ্ছা আমাদের পাশের দেশ, আমরা যখন পানি ছেড়ে দেব ওদের এখানেও অবশ্যই হচ্ছে এটা যাবে, সেহেতু আগের থেকে তাদেরকে একটু জানাই দেয়, এই কমন সেন্স, এটা কিন্তু বেশি কিছু না। সে একটু সেন্স যদি কাজে লাগাইতো আমাদের লোকজনকে আমরা ওইখান থেকে সুন্দর করে ইভ্যাকুয়েট করতে পারতাম। এবং ভারতের যে বিভিন্ন মিডিয়া আছে তাদের যে রিপোর্টিংগুলো আজকে আমি কয়েকটা লক্ষ্য করলাম, তারা তো বাংলাদেশকে রীতিমতো, মানে এটা কি বলবো, যে ওটা বলে না হচ্ছে যে একজনকে বিপদে ফেললে যে একটা বিকৃত আনন্দ আছে না, এরা অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী বলে মনে হয় না। কয়েকটা চ্যানেল করছে, যদি আমি বলি না যে গোটাল চ্যানেল গোটাল ভারতের সমস্ত লোকের হচ্ছে মানসিকতা নির্ধারণ করে, মোটেই না। ভারতে অনেক ভালো লোক আছে, কিন্তু তাদের এখন যে গভর্নমেন্টটা, বেশ করে যারা নিয়ন্ত্রণে আছে, তাদের মধ্যে, ওদের দেশের মধ্যেই ওরা ওদের অনেক মানুষের সাথে প্রচণ্ড রকমের বৈষম্য করে, প্রচণ্ড রকমের। বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙিয়ে দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন হিন্দু মুসলিম নিয়ে একটা গ্যাঞ্জাম লাগায় রাখে, যদিও সব লোক এরকম না। এবং তারা ওই নিজে যে এরকম, বাংলাদেশেও এরকম একটা পায়তারা করার চেষ্টা করে কিভাবে গ্যাঞ্জাম লাগায় রাখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে সবচেয়ে পড়াশোনার যে গুরুত্বটা, এইটা এইখানে আমরা দেখতে পাবো। এই 30 বছর চুক্তিতে এমনভাবে চুক্তিটা করছে, কিছু কায়দা কারণ আমরা যখন বিশেষ পরীক্ষা দেই তখন গঙ্গা চুক্তি, এই 30 বছর চুক্তি নিয়ে ডিটেলস একটু পড়তে হইতো। এবং সেইটা পড়তে গিয়ে যদিও বইপত্রগুলো যা লেখা থাকে তার মধ্যে ইন বিটুইন, মানে বিটুইন দ্য লাইন কিছু জিনিস হচ্ছে যে মিসিং আছে। তা 2-4টা পয়েন্ট খালি বলবো, যাতে করে প্রত্যেকের একটা বেসিক কনসেপশন আছে যে এই চুক্তিটা কতটা ভয়ঙ্কর হয়েছে আমাদের জন্য এবং কি কারণে সেটাও বুঝাই দেবো খুব সহজ করে। তো ওই চুক্তির মাধ্যমে দেখা গিয়েছিল যে চুক্তিটা যদি একদম যে কেউ বুঝতে পারবে, সেটা হচ্ছে এরকম, যেই জায়গায় হচ্ছে যে আমাদের কি রয়েছে, ধরা যায় যে ফারাক্কা ব্রিজ রয়েছে। একদম বেসিক বলে রাখি যে এই ফারাক্কা যে ব্রিজটা আছে, এই ব্রিজটার এইখানে বাংলাদেশ, এটা আমরা জানি, এখানে ধরা যাক ইন্ডিয়াই। তো তা এই ব্রিজের এখানে যে পানিটা আসবে সেই পানিটার আমরা হচ্ছে সমবন্টন চাইছি। ভালো কথা, খুবই ভালো। এবং সমবন্টনের একটা নিয়ম ছিল যে 1 জানুয়ারি থেকে শুরু করে 31 মে, এই সময়টা কিন্তু আমাদের সাধারণত শুষ্ক মৌসুম। এই সময় অবশ্যই একটা মিনিমাম যাতে ওয়াটার ফ্লো আমাদের নদীগুলো প্রবাহিত হয়, এই জন্য পানি এইটা একটা ঠিকভাবে দেবে তারা। কইছে হ্যাঁ ঠিক আছে, চুক্তি টুক্তি হয়ে গেল, সবাই কাছে যাক ভালো কিছু হয়েছে। কিন্তু শয়তানি যদি কারো মনের মধ্যে থাকে যে এই দিক দিয়ে চুক্তি করে গ্যাঞ্জাম লাগায় রাখবে, কি গ্যাঞ্জাম করছে? নিয়মটা ছিল, ওরা চুক্তিটা এমনভাবে করছে কায়দা কানুন করে যে এই যে এখানে যে ফারাক্কার ব্রিজ আছে এইটুক পর্যন্ত যে পানি আসবে সেই পানিটার ওরা হচ্ছে সমবন্টন। জিনিসটা বুঝতে হবে, তার মানে এইখানে যে পানিটা আসবে সেইটারে সমবন্টন হবে। এই তো আসলে সমবন্টন
তারা করে না করে কি করে না সেটা পরের কথা, কিন্তু তারা কি কায়দাটা করছে, এর আগে আরো এমন অনেকগুলো ডাইভারশন করছে। ডাইভারশন মানে সহজ করে বলি, আরো অন্যান্য জায়গায় পানি প্রত্যাহার করছে। তার মানেটা কি? তার মানে স্বাভাবিকভাবে পানি যতটুকু হচ্ছে যে এখানে আসার কথা ততটুকু রাস্তাই দেয় না, তার আগে ওরা বাইপাস করে পানি নিয়ে নেয়। ব্যাপারটা অনেকটা এরকম। একটা এক্সাম্পল দেই। একজনের একটা দোকান আছে, এই দোকানের মধ্যে 2 জন শেয়ার হোল্ডার আছে। তা 2 জনের মধ্যে একজনকে আমরা ক্যাশের মধ্যে বসায় রাখছি, বলছে যে ঠিক আছে সারা দিনের খরচাপাতি হওয়ার পরে যে টাকা থাকবে সেটা সমান ভাগ হবে। কয় খুব ভালো। তো এই করছে কি, সন্ধ্যার সময় তো লাস্ট ফাইনাল একটা হিসাব হয়ে তারপরে টাকা ভাগ হবে। এ করছে এর বাড়ির যত খরচাপাতি আছে, এর নিজের যত নিজস্ব যে খরচ, কালেকটিভ খরচ না কিন্তু, সবগুলো আগেই মানে হিসাবের আগেই সব করা শেষ। তার ব্যাংকের টাকা জমা শেষ, তার হচ্ছে নিজের লাভের মানে লাভের টাকা মানে চুরি করে সব টাকা সরাই নিয়ে লাস্টে দেখা যাচ্ছে যে টাকা আছে কথা এখন এটা ভাগ করি। আর এই যে আরেকজন ছিল সে সৎ, একটু বুদ্ধিশুদ্ধি একটু কমও ছিল, সে কথা আচ্ছা এই লাভ হচ্ছে না, লাভ কমই হচ্ছে। তা আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে এইখানে যেই পানি আসবে তার আগে ওই পানি আগেই সরায় নেয়, এবং সরাই নেওয়ার কারণে এখানে পানি আসে কম, এবং তারপরেও ওইখান থেকেও সে ঠিকভাবে দেয় না। এবং কতটা খারাপ, যখন আবার আমাদের পানি দরকার, এটা আমার মনে হয় মূর্খ লোকও জানে, যখন দরকার আমাদের পানি তখন সে পানি দিয়ে দিবে বন্ধ করে, আর যখন আমাদের পানির দরকার নেই তখন সে পানি দিবে। তার মানে এটা হচ্ছে উভমুখী সংকট, দুই দিকেই সমস্যা। এবং এটার কারণে আমাদের যে নদীগুলো আছে, নদীগুলো কিন্তু পানি খেয়ে বেঁচে থাকে। আমরা যেমন ভাত তরকারি সবজি মাছকে আমাদের পেটটা ভর্তি করি, এরকম করে নদীর খাবার হচ্ছে পানি। এবং আমরা জানি যারা রেগুলার খাওয়া দাওয়া বেশি বেশি করে তখন কিন্তু তার ক্যাপাসিটিটাও একটু ভালো থাকে। আর একজন যদি খুব ডায়েট করতে করতে দেখা যাচ্ছে লাস্টে ক্ষুধায় মরে যায়, ঠিক না? তা আমাদের এই যে নদীগুলো আছে, এই নদীগুলোর কিন্তু পানির যে ক্যাপাসিটি সেটা ঠিকভাবে, সে পানির প্রভাব পাইলে না সে ঠিকভাবে হচ্ছে যে তার এই পানি খাওয়ার অভ্যাসটা থাকবে। এবং তখন হচ্ছে কি নদীর মধ্যে যে লবণের যে পরিমাণটা তুলনামূলক কম থাকে, এবং এটা ভালো। কিন্তু দেখা যায় রেগুলার যদি সে পানি না পায় তখন যেটা হয় আস্তে আস্তে তার মধ্যে হচ্ছে ওই যে পলি জমে, তার মধ্যে হচ্ছে যে তার নাব্যতা মানে তার গভীরতা যেটা সেটা কমতে থাকে, এবং আস্তে আস্তে দেখা যায় তার ক্যাপাসিটি, তার রিজার্ভ ক্যাপাসিটি কমে যায়। এবং এই কারণে হয় কি, যখন পানি চলে আসছে এমনি মানে যেই সময় ওর পানি খাওয়ার সুযোগ ছিল সেই সময় আমি খাবার দেয়নি, এই জন্য সে মনে করছে আস্তে আস্তে যে না আমার খাবার দাবার কমে যাবে, অথবা এরকম করে থাকা লাগবে। ও আর আকস্মিক যেই সময় তার খাওয়ার দরকার নেই সেই সময় ওকে ইচ্ছা মতো খাবার দিছি, এবং সেই সময় তার কি হয়েছে, ওভার ফ্লাডেড হয়ে গিয়েছে, এবং এইটার কারণে এই বিপর্যয়টা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যে এটা খুব ভালো একটা কাজ করেছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছিলেন, উনি কিন্তু হচ্ছে ওই যে খাল কাটার যে প্রজেক্ট নিয়েছিলেন, হ্যাঁ সম্ভবত আমি শুনছিলাম পড়ছিলামও যে হচ্ছে যে প্রজেক্টটার নাম আমার একজ্যাক্টলি এখন মাথায় নেই, কিন্তু হচ্ছে যে ওই প্রজেক্টটা খুব অসাধারণ একটা প্রজেক্ট ছিল। এটা এই কারণে অসাধারণ যে আমরা কিন্তু হচ্ছে যে পানিকে রিজার্ভ করে রাখতে পারতাম, এবং ওই পানিটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারতাম, অথবা হঠাৎ করে এই যে পানি যখন এরকম করে অতিরিক্ত আসলে সেটাকে আমরা ওই জায়গায় হচ্ছে আলাদা করে হচ্ছে ধারণ করার জন্য একটা সুযোগ করে দিতে পারতাম। তো সেই সিস্টেমটা তো আমরা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের যেটা মাথায় রাখতে হবে, আর 2টা বছর একটু কষ্ট করতে হবে, এবং এই 2 বছরে চিনে নিতে হবে বন্ধু শত্রু। কারণ 30 বছর ব্যাপী যে চুক্তিটা আছে, এই চুক্তিটা কিন্তু 96 12 ডিসেম্বর হয়েছে, 2026 শেষ হবে। তো এই চুক্তি শেষ হয়ে গেলে ইন্টারন্যাশনালি যে চুক্তিগুলো আছে জাতিসংঘের কনভেনশনের আন্ডারে, সেই চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক যে নদীর যে পানি বন্টন নিয়ম সেইটা অনুযায়ী যদি আমরা করি, তাহলে দেখা যাবে কিন্তু ভারত আমাদের সাথে এই যে আচমকা আমাদের সাথে খসর মসর যে এটা মোটেই করতে পারবে না। এবং এই খসর মসরটা এত ভয়ঙ্কর, তারা আসলে মানুষের জীবন, আমি অবাক হয়ে যাই। আমরা জীবনে আমাদের যদি ভাটিত কোনো দেশ থাকতো, আমরা কিন্তু এরকম অপরিকল্পিতভাবে যে আমি নিজে একটু বাঁচার জন্য আরেকজনকে মারি ফেলবো, এটা তো একটা ভয়ঙ্কর খারাপ দিক, এবং এই কাজটাই তারা করতেছে। তা আসলে যার ইথিক্স যত লো তার ধ্বংস তত শীঘ্রই। তার মানে মোরালিটি, ওইটা যেটাকে আমরা বলি নৈতিকতা বলি, তারপরে হচ্ছে ওইটাকে যেটা বলে হচ্ছে যে সততা বলি, ইন্টিগ্রিটি বলি, এগুলোতে ওরা যারা এখন নিয়ন্ত্রণ করছে ওই দেশটা, তাদের মধ্যে মানে লেভেলটা খুবই বেয়ার মিনিমাম, এত মিনিমাম। তা নাহলে আরেকটা পাশের দেশ তাকে হচ্ছে এরকম বিপদের মধ্যে ফেলা, এবং কোনো কথা নাই বার্তা নাই, আচমকা হচ্ছে গেটস খুলে দিল, এটা আসলে খুবই ডিজাস্টারাস। এবং আমার যেটা মনে হয়, আমি একটু তো ইন্টারন্যাশনাল নিউজগুলো একটু দেখি যে কী ব্যাপার। কয়েকদিন আগে মনে হয় ভারতের কয়েকজনকে হচ্ছে বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ যারা, তারা হচ্ছে যে আটক করার পরে, আগে তো হচ্ছে আটকে করতো না, এমনি কইতো আসসালামু আলাইকুম করে চলে যাও। তো এখন তো এরা হচ্ছে যে ওই পতাকা বৈঠক হওয়ার পরেও ছাড়ে নাই। তো ওইটাও একটা হচ্ছে ওদের মানসিকভাবে যে হ্যাঁ আমাদের সাথে এত মানে এতদিন তো ছিল দাস, আর এখন মালিকের মতো আচরণ করতেছে। আসলে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা যেটা হয়েছে, যতগুলো গভর্নমেন্ট ছিল সবগুলো গভর্নমেন্ট জনগণের
পাশে ছিল না, জনগণের সাথে ছিল না। এই জন্য কি করতে হয়েছে, জনগণ যদি সাথে না থাকে তখন কি হয়, ওই বাইরের শক্তিকে কেন্দ্র করে তারা দেশ চালাইতো, এবং এই কারণে বাইরের দেশকে হচ্ছে আনইউজুয়াল ফ্যাসিলিটি, আনইউজুয়াল অ্যাডভান্টেজ দিতে হইতো, ওইটাই হইতো। এবং এটা আজ থেকে যদি আমি বলি 24 আর 24 48 বছর আগে, 1776 1776 সম্ভবত মের 16 তারিখ এরকম হতে পারে আমার যতদূর খেয়াল পড়ে, রাজশাহী থেকে একটা লং মার্চ শুরু করে হচ্ছে মাওলানা ভাসানী। এবং এই লং মার্চটা ইন্টারন্যাশনালি তখন কিন্তু হচ্ছে যে মানুষের হচ্ছে নজর কাটছিল। মাওলানা ভাসানী কত বড় লিডার, এটা মজলুম কত বড় জননেতা ছিল। আগে তো আমরা ছোটবেলায় বইয়ে পড়ছিলাম, এখন জানি না, এখন তো বোধহয় বইয়ের মধ্যে অনেক নাই করে দিছে, খুব দুঃখজনক। তা মাওলানা ভাসানীর কেউ যদি জীবনী পড়ে, নিজে ধোয়া রান্না করে খাইতো, এবং হচ্ছে যে এই যে মোটা চাউল, একটা কাপড়, মানে এরা ছিল লিডার, কারণ নিজের জীবনের প্রতি দেখে না। আর এখন হচ্ছে লিডার মানে হচ্ছে মোস্ট অফ দ্য লিডার্স বাটপার, ধান্দাবাজ, কেমনে মানুষ ঠকা যাবে। এবং এই জন্য আমরা বলি যে গভর্নমেন্ট সিস্টেমটা এমন করা উচিত যাতে করে সবচেয়ে ভালো লোকগুলো লিডারশিপে যায় এবং ওইখানে গিয়ে যাতে দেশের সব মানুষের জন্য উন্নতির জন্য চেষ্টা করে। তো উনি যে লং মার্চ করছিল, সেইখানে কিন্তু উনি ফারাক্কার যে এরা যে এইরকম খুসর মসর করবে, এটা কিন্তু উনি তখনই বুঝছিল, আজ থেকে প্রায় 48 বছর আগে, 1776। অথচ এর পরে 48 বছর হইল আমাদের কোনো লিডার এটা নিয়ে হচ্ছে যে একটা উচ্চবাচ্য করলো না, যে তারা যে এই যে এরকম 2 নাম্বারই করে, এটা যদি ইন্টারন্যাশনালি আমরা ঠিকভাবে হচ্ছে প্রেজেন্ট করতে পারি, থুতু দিবে ওদেরকে যে এরা এত খারাপ, পাশের দেশের লোকের সাথে এরকম গ্যাঞ্জাম করে। কিন্তু আমরা মনে করি কি ভারত আমাদের পাশে আছে, আমাদের খেয়া ফেলাবে, ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশের লোকজনের মধ্যে যে ইউনিটি আছে, এইটার শক্তি অ্যাটম বোমের চাইতে বেশি, বিলিভ মি, সত্যি কথা বলছি। আর ভারতের মধ্যে যে রাজ্যগুলো আছে, কেউ তো ভারতের খবর জানে না, ভারতের মধ্যে আমি চাই ভারতও ভালো থাক, কিন্তু সে যদি আমাদের সাথে খোঁচর মোচর করে, তাহলে এটা কিন্তু আমরা ঠিকভাবে মানা উচিত না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, ভারতের মধ্যে এত বেশি জাতিভেদ, কাস্ট নিয়ে, তার মানে বর্ণপ্রথা এত প্রকট, ওই এমন ওদের মধ্যে একজন আরেকজনের ওই গ্লাসের মধ্যে অনেককে খাবার দেয় না, কয়া যায় পানি ঢালি খাবে, মানে এমন ওরা। অথচ আমাদের তো সবাই এক জাতি, অন্যরকম একটা পারস্পরিক, ওটা কি বলে হচ্ছে যে হৃদ্যতা, আন্তরিকতা। এবং এই যে বাংলাদেশের উপরে এত খোসর মোচর করার পরে যে আল্লাহর মধ্যে বাংলাদেশ এত ভালো আছে, এটার কারণ হচ্ছে আমাদের মানুষজনের কিন্তু পারস্পরিক অন্যকে হেল্পিং মেন্টালিটি, আরেকজনের বিপদে পাশে দাঁড়ানো। এই যে গোটাল দেশটা একটা, এইটা পলিটিক্যাল লিডাররা করতে পারেনি, কিন্তু খুব আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে আছে আমাদের প্রতি, নাহলে তো দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। যে সব মানুষজন একটা গোটাল দেশটাকে একটা ফ্যামিলির মতো মনে করে। এবং এইটার কারণে এত দুর্যোগ, এত মানুষ, মানে প্রাকৃতিকের চাইতে মানুষ সৃষ্ট দুর্যোগই বেশি। কারণ প্রত্যেক বছর এটা হয়, কিন্তু কেউ কখনো বলতো না, কারণ জানে যে গভর্নমেন্ট এমন আছে, কথা না ঠিক আছে। গভর্নমেন্টে যদি কয় ঠিক আছে, তখন জনগণের কথা আর কি প্রকাশিত হবে। কিন্তু আমরা জানি যে এটা মোটেই ঠিক নাই। তা আল্লাহর রহমতে সব মানুষজন একজন আরেকজনকে হেল্প করে, এবং এই ক্ষেত্রে আমাদের যারা সব ধর্মের মানুষজনই হচ্ছে অন্যকে হেল্প করে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মে, যেহেতু আমরা ইসলাম ধর্মের, আমরা ইসলামেরটা বলি, ইসলাম তো হচ্ছে বিপদে মানুষকে হেল্প করা, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলো সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। এবং ইসলাম যে গোটাল জীবন ব্যবস্থা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এরা মানুষের মর্যাদাকে হচ্ছে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করছে। সেটা নারীর মর্যাদা হোক, মানে হচ্ছে পুরুষের হোক, শ্রমিকের হোক, প্রত্যেকটা মানুষের দিয়েছে। এবং এইটাই হওয়ার কথা। তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে সামনে যেই গভর্নমেন্ট এখন আছে, তারা যদি একটু ঠিকভাবে হচ্ছে যে আর 2টা বছর, যেহেতু চুক্তি 30 বছরের আছে, আর 2টা বছর একটু আমাদের কষ্ট হইতে পারে। এবং এখান থেকে ইন্ডিয়া যে কাজটা করতেছে, তাদের যে কায়দাটা যে আমরা ধরে ফেলতেছি, এটা আসলে তাদেরকে বোঝানো উচিত যে দেশের লোকজন কিন্তু এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। দেশের যে লোকজন আছে এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না, যে কেউ কিন্তু যে কোনো সময় একটা বার্স্ট হয়ে যেতে পারে।